বন্ধুরা, আগামী শরৎকালে তোমাদের বাগানের প্রত্যেকটা স্থলপদ্ম গাছ থেকে প্রচুর পরিমাণে যদি ফুল পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে দেখাবো শরৎকালে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কোন ধরনের ফার্টিলাইজার আমরা এই সময় ব্যবহার করব। যদি স্থলপদ্ম গাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় তাহলে কোন ঘরোয়া কীটনাশক আমরা প্রয়োগ করতে পারবো। তাছাড়া আর কোন কোন কাজ এই আগস্ট মাসের শেষে অথবা সেপ্টেম্বরের শুরুতে করলে আগামী শরতে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। এই সময় কোন কোন কাজ আমরা করতে পারবো আর কোন কোন কাজ আমরা করতে পারবো না, সমস্ত কিছু A to Z আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা। স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, স্থলপদ্ম মূলত গ্রীষ্মকালীন একটি ফুলের গাছ। সিঙ্গেল পেটাল এবং ডাবল পেটাল এই দুই ধরনের স্থলপদ্ম গাছ আমরা কিন্তু নার্সারিতে গেলে দেখতে পাই। স্থলপদ্ম মূলত বছরে দুবার ফোটে, একবার গ্রীষ্মকালে ফুল ফোটে আর একবার শরৎকালে ফুল ফোটে। তো এই দুটো সময় ফুল পাওয়ার জন্য আমাদের কিন্তু কিছু পরিচর্যা এই সময় করতে হয়। স্থলপদ্ম গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রথমেই যে কাজটা আমাদের করতে হবে, যদি তোমাদের বাগানে স্থলপদ্ম গাছ না থাকে তাহলে এই সময় বর্ষাকালে স্থলপদ্ম গাছের চারা কিনে এনে প্রতিস্থাপন করতে পারো। অথবা যদি কোথাও থেকে তোমরা একটা ডাল সংগ্রহ করো তাহলে সেই ডাল থেকে কিন্তু খুব সহজেই নতুন চারা গাছ তৈরি করতে পারবে। কারণ বর্ষাকাল হলো যে কোনো গাছের ডাল থেকে চারা তৈরি করার আদর্শ সময়। তো এই সময় দেখো আমি একটা ডাল থেকে চারা তৈরি করার জন্য প্রতিস্থাপন করেছি। কোকোপিটের মধ্যে একটা ছোট্ট ডাল কেটে প্রতিস্থাপন করে রেখে দিয়েছি। তো কিছুদিনের মধ্যে এরকম ছোট ছোট রুট কিন্তু চলে আসবে। তো যদি তোমরা চাও এইরকম ডাল থেকে চারা তৈরি করতে তাহলে এই বর্ষাকালে নতুন ডাল প্রতিস্থাপন করে দাও, খুব সুন্দর চারা তৈরি হয়ে যাবে। চারা তৈরি কিভাবে করতে হয় সে নিয়ে কিন্তু ডিটেলসে ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে অথবা আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে নতুন নতুন চারা গাছ তৈরি করে নিতে পারো। এরপর দ্বিতীয় যে কাজটা আমাদের করতে হবে, এই সময় অতিরিক্ত বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুর ওঠে হঠাৎ করেই দেখা যায় যে গাছের পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো আমার বাগানের গাছেও কিন্তু এরকম পাতা হলুদ হয়ে গিয়েছিল। তো প্রথমে যে কাজটা করতে হবে, হলুদ পাতাগুলোকে তুলে ফেলে দিতে হবে। পাতা তুলে ফেলার পর কয়েকদিনের মধ্যে তোমরা দেখতে পাবে যে পাতার সাইড থেকে, পাতার যে বৃন্ত বোঁটা, সেই বোঁটার সাইড থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসছে। তো এই ব্রাঞ্চগুলো কয়েকদিনের মধ্যেই কিন্তু আবার বড় হয়ে যাবে। এই সময় যে কাজটা আমরা করব না সেটা হলো হার্ড প্রুনিং। পাতাগুলো ফেলে দেব, কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আনার জন্য আমরা কিন্তু এই সময় হার্ড প্রুনিং একেবারেই করব না। এই সময় তোমরা কিন্তু শুধুমাত্র যে কাজটা করবে সেটা হলো রিপোর্ট। কারণ হলুদ পাতা হয়ে যাওয়ার পেছনেও কিন্তু বিভিন্ন ধরনের কারণ থাকে। টবের মাটিতে যদি প্রচণ্ড পরিমাণে রুট বাউন্ড হয়ে যায় তাহলেও আমাদের গাছের পাতা হলুদ হয়ে যায়। অতিরিক্ত গরমে মাটি শুকিয়ে যাওয়ার কারণে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। তো প্রথমে নিড়ানির সাহায্যে দেখবে যে মাটিতে কতটা পরিমাণ শিকড় এসেছে। যদি দেখা যায় যে শিকড় এতটাই যে নিড়ানি দিয়ে আমরা মাটি খুঁজতে পারছি না, তো সেই সময় আমরা কিন্তু গাছটাকে টব থেকে বাইরে বের করব। খুব সাবধানে বাইরে বের করে নেব। বের করে নেওয়ার পর লক্ষ্য করতে হবে, দেখো এখানে প্রচুর পরিমাণে কিন্তু রুট বাউন্ড হয়েছে। তো যদি এইরকমভাবে রুট বাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই রিপোর্ট করতে হবে। যদি প্রয়োজন হয় বড় সাইজের টবে তোমরা রিপোর্ট করতে পারো, আর যদি একই সাইজের টবে রাখতে চাও সেক্ষেত্রে সামান্য পরিমাণ রুট আমাদের কাটতে হবে। তো কিভাবে রুট কাটবো সেটাও অবশ্যই দেখিয়ে দেবো। তো এখানে দেখো আমি যে টবটাতে গাছটা ছিল সেই একই টবে আমি নতুন করে আবার গাছ প্রতিস্থাপন করব অথবা রিপোর্ট করে দেবো। তো এখানে আমি ভালোভাবে নিচের যে ড্রেনেজ হোল সেটাকে আগে প্রথমে ঠিক করে নিলাম। এরপর এর ড্রেনেজ হোলের ওপরে কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দেবো। তো কী মিডিয়া তৈরি করেছি দেখো, এখানে নিয়েছি আমি 80% মাটি, আর নিয়েছি আমি 20% কম্পোস্ট, আর এক মুঠো পরিমাণ নিয়েছি নিম খোল। এখানে আমি পুরনো টবের মাটি ব্যবহার করছি, যে কারণে এর মধ্যে কিন্তু অলরেডি বালি মেশানো আছে, তাই আমি আর বালি নিলাম না। যদি তোমাদের নতুন মাটি হয় সেক্ষেত্রে তোমরা 50% গার্ডেন সয়েল, 30% কম্পোস্ট, আর নিতে হবে 20% লাল মোটাদানার বালি। তো এইভাবে একটা মিডিয়া তৈরি করে তোমরা কিন্তু নতুন চারা গাছও প্রতিস্থাপন করতে পারো। স্থলপদ্ম গাছ ঠিক জবা গোত্রীয় গাছ, তাই জবা গাছের মতোই প্রতিস্থাপন করলে সেই গাছের খুব ভালো গ্রোথ হয়। তো এবার আমরা রুট বলটাকে সাইড থেকে সামান্য পরিমাণ একটু কেটে নেব। দেখো খুব বেশি কাটবো না, হালকা করে সাইড থেকে আমরা কিন্তু রুটগুলোকে কেটে নেব। যেহেতু রুট বাউন্ড হয়ে গেছে তাই আমরা যদি সামান্য পরিমাণ রুট কেটে গাছ প্রতিস্থাপন করি তাহলে গাছের বৃদ্ধি আরও ভালো হবে। তো প্রচণ্ড পরিমাণে রুট বাউন্ড হয়ে গেছে তাই আমি সামান্য পরিমাণ কেটে নিলাম। যদি তোমরা বড় সাইজের টব নাও সেক্ষেত্রে রুট কাটার কোনো প্রয়োজন নেই, বড় সাইজের টবে প্রতিস্থাপন করে দেবে অথবা রিপোর্ট করে দেবে, তাহলেই গাছের অটোমেটিক বৃদ্ধি হবে। তো গাছটাকে আমি খুব সাবধানে রিপোর্ট করে দিলাম।
নিলাম এবং রিপোর্ট করার পর দিয়ে দিচ্ছি ভরপুর মাত্রায় জল। ভরপুর মাত্রায় জল দেওয়ার পর লক্ষ্য করতে হবে যে টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিকঠাক হয়েছে কিনা, কারণ বৃষ্টি হওয়ার পর যদি টবের মিডিয়াতে জল জমা হয় সেক্ষেত্রেও গাছের পাতা কিন্তু হলুদ হয়ে যায়। এই জায়গায় তোমরা শুধুমাত্র জল দেওয়ার পরিবর্তে তোমরা জলের সাথে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল প্রয়োগ করতে পারো। এবার আসি 3 নম্বর কাজ। যদি তোমরা রিপোর্ট করতে না চাও, যদি এই মুহূর্তে কোনো অসুবিধা থাকে, সময় নেই, রিপোর্ট করতে পারছো না, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, দেখো সাইড থেকে কিছুটা পরিমাণ মিডিয়া আমরা রুট কেটে তুলে নেব। নিড়ানির সাহায্যে খুব সাবধানে, দেখো আমি কিন্তু সাইড থেকে কিছুটা পরিমাণ মিডিয়া কেটে তুলে নিচ্ছি। তো কিছুটা পরিমাণ রুট কেটে যাচ্ছে, তো কোনো সমস্যা নেই। ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ মাটি আমরা সরিয়ে নেব। কিছুটা রুট কেটে দেওয়ার ফলে নতুন যখন রুট আসবে তখন কিন্তু গাছের পাতা আর হলুদ হবে না এবং গাছে নতুন নতুন শুট আসবে। তো এই জন্যই কিন্তু এই কাজটা করতে হবে। যেহেতু রিপোর্ট করতে সময় পাচ্ছ না, সেই কারণে এই কাজটা কিন্তু অবশ্যই করবে। তো এরপর দেখো, যে টবে কোনো রকম রুট বাউন্ড হয়নি অথবা রুট কাটার প্রয়োজন নেই, সেই টবে আমরা কিভাবে খাবার প্রয়োগ করব। তো প্রথমত আমরা কিন্তু আগাছাগুলোকে পরিষ্কার করব। এরপর টবের মিডিয়াতে যদি শুকিয়ে যাওয়া পাতা, পচা পাতা পড়ে থাকে, সেগুলোকে আমরা কিন্তু তুলে ফেলে দেব। অর্থাৎ টবের মিডিয়াটাকে পরিষ্কার রাখবো, কারণ টবের মিডিয়া যদি সবসময় নোংরা হয়ে থাকে, যদি আগাছা ভর্তি হয়ে থাকে, তাহলে কিন্তু কেঁচো, কেন্ন, পিঁপড়ে এগুলো খুব বেশি হবে। তাই সব সময় টবের মিডিয়াটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবে। এরপর নিড়ানির সাহায্যে টবের মিডিয়াটাকে হালকা করে ঘষে দিচ্ছি। টবের মিডিয়া যেন কখনো কম্প্যাক্ট হয়ে না থাকে, তাহলে কিন্তু গাছের শিকড়ে আলো বাতাস পৌঁছাবে না, যার ফলে শিকড়ে ফাঙ্গাস লাগবে এবং ধীরে ধীরে স্থলপদ্ম গাছের ডাল শুকিয়ে যেতে শুরু করবে অথবা গাছের পাতা হলুদ হয়ে যেতে শুরু করবে। তাই সব সময় টবের মিডিয়াটাকে আলগা রাখার চেষ্টা করবে। আলগা রাখলে আলো বাতাস পাবে এবং গাছের রুটের মধ্যে কোনো ফাঙ্গাস অ্যাটাক হবে না। তো ভালোভাবে আমি নিড়ানির সাহায্যে মাটি খুশে নিয়েছি এবং সাইড থেকে কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিলাম এখানে খাবার প্রয়োগ করার জন্য। এবার আমরা কি খাবার দেব? হোমমেড ফার্টিলাইজার তো প্রয়োগ করব, কিন্তু তার সাথে সাথে কয়েকটা আমরা জৈব খাবার প্রয়োগ করব, যেগুলো নার্সারি থেকে অথবা তোমরা যেখানে ফার্টিলাইজার পাওয়া যায় সেখান থেকে সংগ্রহ করতে পারো অথবা অনলাইন থেকেও সংগ্রহ করতে পারো। তো এখানে দেখো আমি কি খাবার নিয়েছি। প্রথম যে খাবারটা আমরা নিয়েছি সেটা হলো বাদাম খোল। বন্ধুরা, এখনও যেহেতু বর্ষাকাল, তাই আমরা কিন্তু এই মুহূর্তে আমরা সরিষার খোল ব্যবহার করব না, বাদাম খোল ব্যবহার করব। যদি বাদাম খোল না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু দুটোর কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই, সরিষার দানা গুঁড়ো করে প্রয়োগ করবে। সরিষার দানা গুঁড়ো করে 2 দিন রোদ্দুরে রেখে দেবে এবং তারপর সেটা তোমরা ব্যবহার করবে। দেখো এখানে আমি একটা 12 ইঞ্চি বা 14 ইঞ্চি টবের জন্য 2 চামচ পরিমাণ বাদাম খোল নিয়েছি। বাদাম খোল আমাদের গাছের বৃদ্ধিতে সাহায্য করে, গাছের পাতাকে সবুজ রাখে, গাছে ফুল আনতে সাহায্য করে। তো এরপর নিয়েছি আমি এখানে বোন ডাস্ট। বন্ধুরা, আমি এখানে স্টিম বোন ডাস্ট ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু নর্মাল হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারো। যেহেতু বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের কারণে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই আমি কিন্তু এখানে স্টিম বোন ডাস্ট নিয়েছি 2 চামচ পরিমাণ। এরপর নিয়েছি পটাশিয়াম সমৃদ্ধ খাবার 5 চামচ পরিমাণ কলার খোসার গুঁড়ো। কলার খোসার গুঁড়োর পরিবর্তে তোমরা কিন্তু এখানে পেঁয়াজের খোসার গুঁড়ো ব্যবহার করতে পারো অথবা বায়ো পটাশ নিতে পারো 2 চামচ পরিমাণ। টবের সাইজ ছোট হলে 1 চামচ পরিমাণ। এরপর নিয়েছি এপসাম সল্ট 1 চামচ পরিমাণ। 2 চামচ পরিমাণ নিয়েছি নিম খোল। এরপর নিয়েছি আমি এখানে চা পাতা নিয়েছি আমি এখানে 1 চামচ পরিমাণ। আর নিয়েছি আমি এখানে ট্রাইকোডার্মা ভিরিডি 1 চামচ পরিমাণ। যেহেতু বড় সাইজের টব, তাই খাবারটা আমি কিন্তু একটু বেশি নিয়েছি, কিন্তু ছোট সাইজের টব হলেও তোমরা এই পরিমাণ খাবার নিয়ে কতটা পরিমাণ দিতে পারবে সেটা অবশ্যই ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো, সম্পূর্ণ খাবারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ সম্পূর্ণ খাবার ভালোভাবে মিশিয়ে টবের মিডিয়াতে প্রয়োগ না করলে গাছ কিন্তু চারিদিক থেকে খাবারটা গ্রহণ করতে পারবে না। খাবার যদি এক জায়গায় জমাট বেঁধে থাকে তাহলে কিন্তু গাছের ভালো গ্রোথ হবে না। তাই সবসময় খাবার ভালোভাবে মিশিয়ে নিয়ে তবেই কিন্তু গাছে প্রয়োগ করবে। এই যে খাবারটা তৈরি হলো, একটা পাওয়ারফুল খাবার তৈরি হলো। এই খাবারটা আমরা কিন্তু জবা গাছেও প্রয়োগ করতে পারি। তো এই খাবারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিনারা বরাবর এখানে আমরা 2 মুঠো পরিমাণ প্রয়োগ করছি একটা 12 ইঞ্চি সাইজের টবে। 14 ইঞ্চি সাইজের টব হলে আরেকটু পরিমাণ বেশি, 3 মুঠো পরিমাণ দিতে হবে। যেহেতু 12 ইঞ্চি টব, তাই আমি 2 মুঠো পরিমাণ দিলাম। যদি 10 ইঞ্চি সাইজের টব হয় তাহলে এখান থেকে 1 মুঠো পরিমাণ ব্যবহার করব। আর যদি আরও ছোট সাইজের টব হয় সেক্ষেত্রে কিন্তু আমরা 1 মুঠোর থেকে সামান্য পরিমাণ কম ব্যবহার করব। তো এইভাবে কিন্তু খাবার আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো খাবার প্রয়োগ করার পর উপরের দিকে যে মাটিটা আমি রেখেছিলাম সেই মাটি দিয়েই কিন্তু খাবারটাকে চাপা দিয়ে দিলাম। খাবার প্রয়োগ করার পর দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। জল সবসময় বুঝে প্রয়োগ করতে হবে বন্ধুরা, যদি টবের মিডিয়ায় ভেজা থাকে, কারণ নিচের দিকে অনেক সময় মাটি ভেজা থাকে, তাই অল্প মাত্রায় জল প্রয়োগ করতে হবে। যদি টবের মিডিয়া একেবারে শুকনো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা বেশি প্রয়োগ করতে হবে।
যে গাছটাকে আমরা রিপোর্ট করিনি তো সেই গাছেও কিন্তু আমরা সাইড থেকে খাবার প্রয়োগ করে দেবো। তো দেখো আমি কিন্তু খাবার প্রয়োগ করলাম এবং যে রুটগুলো কেটেছিলাম শুধুমাত্র সেই রুটগুলোকেই আমি ফেলে দিলাম, মাটিটা ফেলার প্রয়োজন নেই। তো এর মধ্যে তোমরা কিন্তু কম্পোস্ট ব্যবহার করতে পারো। আমার মিডিয়াতে যেহেতু কম্পোস্ট আছে তাই আমি এই মুহূর্তে কম্পোস্ট দিলাম না। তো এরপর এই টবেও কিন্তু আমি জল প্রয়োগ করলাম। তো এইভাবে বাগানের যতগুলো স্থলপদ্ম গাছ আছে প্রত্যেকটা গাছেই কিন্তু খাবার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে মিলিবাগ তাড়ানোর জন্য 1 চামচ ইনো এবং 1 চামচ পরিমাণ হ্যান্ড ওয়াশ অথবা শ্যাম্পু একসাথে মিশিয়ে তোমরা গাছের পাতার তলায়, পাতার উপরে, গাছের ডালে, সম্পূর্ণ গাছে এইভাবে স্প্রে করবে লাগাতার 3 দিন। তাহলে জাপ পোকা বা মিলিবাগ কিছুই কিন্তু আর গাছে থাকবে না। খাবার এবং কীটনাশক প্রয়োগ করার পাশাপাশি 15 দিন অন্তর অন্তর অনুখাদ্য কিন্তু প্রয়োগ করতে ভুলে যেও না বন্ধুরা। বায়োভিটা এক্স অথবা সাগরিকা অথবা অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন গোল্ড যে কোনো অনুখাদ্য অবশ্যই 15 দিন অন্তর অন্তর সকালবেলা গাছের পাতায় স্প্রে করবে। তাহলে দেখবে আগামী শরতে প্রচুর পরিমাণে কুঁড়ি এবং ফুল দুটোই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার স্থলপদ্ম গাছের ভিডিও। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এই ধরনের নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।